অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, সলোমন আইল্যান্ড, ভানুয়াতু, সংযুক্ত দ্বীপরাষ্ট্রসমূহের বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদের শুভেচ্ছা। আজকে আমি ই পাসপোর্ট আবেদন করার জন্য যে নিয়ম নীতি আছে সেগুলো আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। আশা করি আপনাদের এটি কোনো কাজে লাগবে। প্রথমে আমি আমাদের ওয়েবসাইটে যাই, epassport.gov.bd। এই ওয়েবসাইটে গেলাম, এখানে অনেকগুলো লিঙ্ক আছে। এখানে প্রথমে আমি অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় এটা সহজ যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ডাইরেক্টলি গো টু অনলাইন অ্যাপ্লিকেশন। আমি ডাইরেক্টলি অনলাইন অ্যাপ্লিকেশন চলে গেলাম। তারপরে প্রথমেই লেখা আছে চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? আপনি কি বাংলাদেশ থেকে এটা আবেদন করতেছেন নাকি বিদেশ থেকে? যেহেতু আমরা বিদেশে আছি সেহেতু আপনি দিবেন নো, বাংলাদেশের না, নো। নো। এখন এখানে হচ্ছে সিলেক্ট হবে ইউর কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি। এখানে সব কান্ট্রির নাম আছে, কিন্তু সব কান্ট্রির নাম থাকলেই আসবে না। যেসব দেশে বাংলাদেশের হাই কমিশন বা এম্বাসি আছে সেই দেশের নাম উল্লেখ করতে হবে। এখানে আমি উল্লেখ করবো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সিলেক্ট করার পরে অস্ট্রেলিয়া আবার দুইটা অফিস, একটা হচ্ছে ক্যানবেরা, একটা হচ্ছে সিডনি। আমরা যে ফিজি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভানুয়াতু, সলমন আইল্যান্ড, অন্যান্য দ্বীপ রাষ্ট্রের যেগুলো দেশ আছে সব হচ্ছে ক্যানবেরা হাই কমিশনের আন্ডারে। ক্যানবেরা সিলেক্ট করলাম। ক্যানবেরা সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ দিলাম আর কি। কন্টিনিউ যাওয়ার পরে এটা হচ্ছে স্টেপ 2, ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আপনার যার ইমেল অ্যাড্রেস আপনারা ইউজ করতে পারেন, অথবা যদি ইমেল অ্যাড্রেস না থাকে আপনার কোনো বন্ধু বান্ধবের ইমেল অ্যাড্রেসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা আপনি দেবেন। আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস এটা দিলাম। আচ্ছা, এটা ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে একটা অপশন আছে আই অ্যাম হিউম্যান। আই অ্যাম হিউম্যানে আমি ক্লিক করলাম, এরপর কন্টিনিউ। আচ্ছা, এখানে আপনার সব 3 নম্বরে আছে এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনার অ্যাকাউন্ট খোলার জন্য কিছু ইনফরমেশন যেমন নাম, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এগুলো দিতে হয় আর কি। তো এখানে ইমেল অ্যাড্রেস দেয়াই আছে। এবার আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ড নতুন একটা পাসওয়ার্ড, আপনার যে বিদ্যমান পাসওয়ার্ড আছে যেটা ব্যবহার করেন ওটা না, নতুন একটা, মানে টেম্পোরারি পাসওয়ার্ড আর কি। এখানে আমি পাসওয়ার্ড একটা আমি দিলাম, একটা করে রাখছি এটা। এটাকে আবার রিপিট, মানে একই জিনিস, একই পাসওয়ার্ড আর কি আবার দিতে হবে। আচ্ছা, এটা পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে আপনার দেখেন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন। এখানে ফুল নেম, ফুল নেমটা প্রথমে আসবে না, আপনার গিভেন নেম এবং সারনেম দেওয়ার পরে ফুল নেমটা চলে আসবে। আপনার গিভেন নেম যদি হয় মানিক মিয়া, তো মানিক হচ্ছে আপনার গিভেন নেম। এখানে তো দেখেন এটা উল্লেখযোগ্য হচ্ছে, এটা হচ্ছে কি যাই লিখবেন সব বড় হাতের হবে, ছোট হাতের না, সব বড় হাতের আসবে। আপনি স্মল ক্যাপিটাল দিলেও ছোট আসবে, বড় আসবে, আবার বড় দিলেও বড় আসবে। মানিক, এখানে দিলাম আপনি মিয়া। এখান থেকে পুরো নামটা এখানে চলে আসছে, ফুল নেম। এরপরে দেবেন আপনি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার হচ্ছে আপনি যারা বাংলাদেশে থাকে তারা বাংলাদেশ রেট থাকে, আপনি যে দেশে থাকেন সেই দেশের মোবাইল নাম্বার দেবেন। এখান ধরেন আপনি অস্ট্রেলিয়া বা ফিজি দিলাম। ফিজির কোড নাম্বার হচ্ছে এটা 679, অটোমেটিক চলে আসলো। এখন ফিজির একটা নাম্বার দিতে হবে। এরপরে আই অ্যাম হিউম্যান ক্লিক করলাম। এখানে ফিজির মানে আর একটা কোড মনে হয় একটু বেশি হবে। বাস, এবার ঠিক আছে। হ্যাঁ, নাম্বার ঠিক আসলে অটোমেটিক ক্লিক হয়ে যাবে আর কি। এখন হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন হচ্ছে 4 নম্বর যে স্টেপ আছে, এখানে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট। আপনার অলরেডি ইমেলে এই আপনার পাসওয়ার্ডটা চলে গেছে, ইউজার নেম পাসওয়ার্ড চলে গেছে, এবং ওখানে আপনি ওখান থেকে দেখতে পারবেন আপনার কি গেল, একটা ইমেল চলে গেছে অলরেডি আর কি পাসপোর্ট থেকে। আপনি এখন ইমেল চেক করতে হবে। এই যে আমাদের অ্যাকাউন্ট ওপেন করা আছে, এখানে দেখেন এখানে লেখা আছে নো রিপ্লাই, ই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এখানে ক্লিক করেন, এখানে ইমেলটা বের করুন। এখানে দেখেন লেখা আছে ডিয়ার মানিক মিয়া, আপনার নামে একটা ক্রিয়েট হয়েছে আর কি ইউজার নেম পাসওয়ার্ড। এখানে সব বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এখানে যাই থাকুক, আপনি এখানে একটা দেখেন লেখা আছে ইউর অ্যাকাউন্ট অ্যাট ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভ এ নিউ অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক হেয়ার। জাস্ট ক্লিক হেয়ার, এখানে ক্লিক করেন। ওকে, এখানে আসে পরে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, সাইন ইন। আপনি যে আগে থেকে যে ইয়েটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা আপনার ক্রিয়েট হয়েছে, ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেন। এখানে এখানে ক্লিক করুন আই এম হিউম্যান, সাইন ইন। এখানে সাইন ইন হয়ে গেছে অলরেডি। এখানে লেখা আছে ওয়েলকাম মানিক, মাই অ্যাপ্লিকেশনস অ্যাকাউন্ট ই পাস অ্যাকাউন্ট আছে। এখানে ইনফরমেশন পাবেন। এখানে আছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট আর রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট। আমরা যেহেতু এখানে ই পাসপোর্ট করব, সেজন্য আমরা ই পাসপোর্ট
এর জন্য অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। এখন এখানে দেখেন লেখা আছে সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ অফ ইউর অ্যাপ্লিকেশন, অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট। যারা চাকরিজীবী তারা অফিসিয়াল ইউজ করবে, আর সবার জন্য হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট। অর্ডিনারি ক্লিক করা আছে, আমি সেভ অ্যান্ড নেক্সট মানে সেভ অ্যান্ড কন্টিনিউ চলে গেলাম আর কি। এখন পুরো এখানে ফাইল জন্য ফর্মটা চলে আসছে। এখন ফর্মটা আপনার নাম যে বা ইয়ে যেভাবে আছে আপনি সেভাবে দিয়ে দেবেন আর কি। এখানে লেখা আছে প্রথম আছে অ্যাপ্লাই, আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। এটা এখন নিজের জন্য করবেন নাকি অন্য কারোর জন্য? তা একটা অ্যাকাউন্টে আপনি ৫টা ৬টা পর্যন্ত আ প্রথম ধাপেই করতে পারবেন। আরো অনেক করা যায়। তা প্রথম ধাপে ৬টা একসাথে রাখা যায়। তো আপনি ১ম এ করলে আপনার যদি মাইসেলফ করেন এখানে ক্লিক করলেন, তাহলে আপনার মালিক মিয়া এই যে নাম-টাম সব চলে আসে। আর যদি মনে করেন যে এখানে ক্লিক করবেন না, আপনার অন্য কেউ, আপনার পরিবারের কেউ বা বন্ধু-বান্ধব, তখন তার নাম দিবেন আরকি। তখন ওখানে সিলেক্ট করার দরকার নেই, ফর্মটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ১ম এ দরকার জেন্ডার। ঠিক আছে? এখন নতুন যে হবে তার নাম এখানে দিতে হবে। এখানে ধরেন যদি মানিক মিয়া, আমি যেহেতু মানিক মিয়া আছে আগে নিজেরটাই করি। এপ্লাই মাইসেলফ। এখানে মাইসেলফ এলে চলে আসলো এখানে ইনফরমেশন। এখানে প্রফেশন দিতে হবে। পেশা কি? অনেকগুলো পেশা এখানে লেখা আছে। অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার, হ্যাঁ? এখানে সব এখান থেকে একটা সিলেক্ট করবেন। ধরেন আপনি সিলেক্ট করতে পারেন বিজনেসম্যান। এবারে আপনি ধরেন ধর্ম কি? অনেক ধর্ম আছে এখানে। এর ভিতরে আপনি ইসলাম থাকলে ইসলাম দিবেন, হিন্দু হলে হিন্দু দিবেন। আর আপনাকে এখানে যে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার মানিক মিয়ার দেয়া আছে। যদি অন্য নাম হতো সেক্ষেত্রে আপনাকে ওখানে যে সিলেক্ট করে আপনার নাম্বারটা লিখতে হতো। ঠিক আছে? যেহেতু মালিক মিয়া সিলেক্ট করছি, আমি মালিক মিয়া হিসেবেই ১ম এ ফর্মটা ফিল আপ করে ফেলি। এবার হচ্ছে ডেট, সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, যেখানে জন্ম। এখানে বাংলাদেশ হতে পারে, আপনার জন্ম তো মানুষের যেকোনো জায়গায় হতে পারে। বাংলাদেশ হতে পারে, অস্ট্রেলিয়া যারা হবে তারা অস্ট্রেলিয়া লিখবে। আমার যেহেতু বাংলাদেশ জন্মস্থান, আমি বাংলাদেশ লিখলাম। সিলেক্ট ইউর বার্থ ডিস্ট্রিক্ট। বার্থ ডিস্ট্রিক্ট এখানে সব ডিস্ট্রিক্টের নাম আছে। এখানে যেকোনোটা দিতে পারেন। তাহলে ধরুন আমি দিলাম ঢাকা। এই ঢাকা লিখলে দিয়ে লেখা ঢাকা চলে আসছে আরকি। সিলেক্ট ইউর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে দিতে হবে আপনার ডেট অফ বার্থ যেটা আরকি। এটা ধরেন আগে সাল দিয়ে দিলাম ১৯৭০। এবার হচ্ছে মাস হচ্ছে ধরেন নভেম্বর। এখানে দিলাম ১৫। ঠিক আছে? আপনার সিলেক্ট হয়ে গেল জন্ম তারিখ আরকি। সিটিজেনশিপ ইনফরমেশন বাই সিটিজেনশিপ, হ্যাঁ? এখানে বাই বার্থ আপনি কি বাংলাদেশে জন্মগত নাকি বাই ডিসেন্ট, অনেকগুলো ইনফরমেশন অথবা আদার্স। কারণ মানুষ তো বিভিন্ন দেশেই জন্মগ্রহণ করতে পারে। যেখানে যেভাবে হয় সেভাবে। বাংলাদেশে বাই বার্থ যেহেতু আমি বাই বার্থ দিয়ে দিলাম। ১ম পৃষ্ঠা শেষ হলো। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ। নেক্সট চলে গেলাম। নেক্সট যাওয়ার পরে এখন হচ্ছে আপনার এখানে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস বলতে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস বাংলাদেশী পাসপোর্ট নিতে হলে সবাইকে পার্মানেন্ট অ্যাড্রেস বাংলাদেশ হতে হবে। অন্য দেশে অস্ট্রেলিয়া হলে আপনাকে ইমেল পাসপোর্ট পাবেন না। পার্মানেন্ট অথবা স্থায়ী ঠিকানা অবশ্যই বাংলাদেশ হতে হবে। কিন্তু বর্তমান ঠিকানা আপনি বিদেশে দেবেন, অথবা ইমার্জেন্সি কন্টাক্ট আপনি হলে বিদেশে বা যেকোনো দেশে দিতে পারেন। এটা সমস্যা নেই। যার নাম লিখবেন তার ঠিকানা দেবেন। ১ম এ হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। এটা সিলেক্ট করে দেন। আমার বাড়ি ঢাকা দিলাম। ঢাকা ডিস্ট্রিক্ট। ঢাকা চলে আসছে এখানে। এখানে হচ্ছে আপনার ধরেন অ্যাড্রেস। অ্যাড্রেস লিখবেন আপনার গ্রামের নাম। ঢাকা তো শহরে তো গ্রাম নেই। গ্রাম তো যদি গ্রাম হয় গ্রামের নাম লিখবেন। আর শহরে যেহেতু ওই এলাকার নাম বা বাড়ির নম্বর, ধরুন হাউস আ ১, রোড নম্বর আছে এখানে। রোড নম্বর সবার অনেক সময় না থাকে, লিখবেন না, এটা অপশনাল। যেহেতু আছে আমি দিয়ে দিলাম একটা রোড নম্বর, আরো এডি রোড। এবার ধরেন আপনার পোস্ট অফিস। পোস্ট অফিস ধরেন আপনার শান্তিনগর। শান্তিনগর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস চলে আসলো। এখন হচ্ছে আপনার এই পোস্ট কোড অটোমেটিক যে শান্তিনগর লিখলে পোস্ট কোডটা অটোমেটিক। আপনি এখানে যেকোনো যেটা যেটা আপনি সিলেক্ট করবেন সেটাই লিখবেন এখানে। ঠিক আছে? আমি শান্তিনগর দিলাম, শান্তিনগরে রাখি। শান্তিনগর দিলাম। এখানে অটোমেটিক পোস্ট কোড চলে যাবে। থানা, থানা ধরেন মালিবাগ থানা। মতিঝিল, হ্যাঁ? মতিঝিল দিলাম। থানা হচ্ছে মতিঝিলে। আপনার যে থানা হয় সে থানা। আমি তো একটা যেখানে দেখালাম আরকি বোঝার জন্য। আপনাদের স্টাইলে পুরো দিয়ে দেবেন আরকি। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে প্লিজ অ্যাড্রেস সিলেক্ট, অনেক কিছু লেখা আছে এখানে। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে যদি একই হয়, বাংলাদেশের সাধারণ ক্ষেত্রে সাধারণত একই সব প্রেজেন্ট অ্যাড্রেস হয়। যেহেতু আমরা বিদেশে আছি প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই যে দেশে থাকি, তাহলে ফিজিতে। ফিজি থাকলে এখানে দেবেন ফিজি। প্রেজেন্ট অ্যাড্রেস ফিজি। তারপরে হাউস দিলাম আমি। হাউস, হাউস নম্বর
2 রোড বা স্ট্রিট ধরেন ঢাকা স্ট্রিট। ঢাকা স্ট্রিট, সিটি ধরেন সুবা বা ফিজি নাদি, হ্যাঁ? প্রভিন্স আছে একটা যদি থাকে এখানে, আমি ঠিক এখানে প্রভিন্স জানি না। এখানেও নাদি দিয়ে রাখলাম আরকি। পোস্ট কোড যা থাকে আপনি লিখে দেন ১, ২ যেটা পোস্ট কোড আছে ওটা লিখবেন। আমি না জেনে লিখতেছি আরকি। এখানে যদি আপনার ফিজি কোনো না নেয়, তাহলে আপনি এখানে অস্ট্রেলিয়া দিয়ে দেবেন। ঠিক আছে? ওইখানে মানে ওই যে এম্বাসি নাই বলে ওইটা এখানে আ আসলো না আরকি। মানে ওখানে একটা এরর দেখাচ্ছিল, হ্যাঁ? ঠিক আছে? এখন আপনি এই লেখবেন সিডনি না ক্যানবেরা? ক্যানবেরা অবশ্যই সবাই ক্যানবেরা। আমরা যেহেতু এই এলাকার ক্যানবেরা সিলেক্ট করতে হবে। আবার বলি এই যে এখানে সিলেক্ট কান্ট্রির ক্ষেত্রে যদি ফিজি না আসে, দয়া করে ফিজি, নিউজিল্যান্ড বা আপনার অন্য কান্ট্রি যদি না আসে, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া লিখবেন। যেহেতু অস্ট্রেলিয়ায় মিশন আছে। অ্যাড্রেসটা পুরো লিখবেন। দিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করার পরে যখন আমরা ফাইনাল স্টেজে যাব তখন ফিজি ফিজি দিয়ে দেবো আরকি, সমস্যা নেই। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ চলে গেলাম। এখানে হচ্ছে আইডি ইনফরমেশন। আ আইডি আপনাকে ১ম আমি বলা দরকার ছিল সেটা হচ্ছে আপনার ই-পাসপোর্ট করতে হলে বাংলাদেশী পাসপোর্ট লাগবে। পাসপোর্ট সেটা আপনার হাতের লেখা হোক, এমআরপি। আর যদি না থাকে সেটাও করা যাবে। ধরুন বাচ্চাদের নাই, আ তারাও করতে পারবে। এখানে উল্লেখ করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে আরকি। তার আগে হচ্ছে আপনাকে এনআইডি, ১৮ বছরের নিচে বার্থ সার্টিফিকেট, আর ১৮ বছরের উপরে হলে এনআইডি। এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট দিয়ে এপ্লাই করতে পারবে। মানে এনআইডি মানে বার্থ সার্টিফিকেট কমন, এটা সবাই করতে পারবে। ১৮ বছর না হলে আবার এনআইডি পায় না। সেক্ষেত্রে এনআইডি যদি পেয়ে থাকেন এনআইডি নাম্বার দেবেন। আর যদি এনআইডি না থাকে বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। বার্থ সার্টিফিকেট নাম্বার ধরেন আপনি একটা নাম্বার দিয়ে দিতে হয়। আপনার জন্ম হলো ১৯৭০। আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা দেবেন। আমি একটা আনুমানিক দিচ্ছি আরকি। বার্থ সার্টিফিকেটটা অবশ্যই ডিজিটাল হতে হবে। ডিজিটাল ১৭ ডিজিট অনলাইন ভেরিফাইড। এটা আপনি অনলাইন ভেরিফাইড এর একটা লিঙ্ক আছে ওখান থেকে আপনারা যাচাই করতে পারবেন। অথবা আপনি নাম্বার দিলেও এটা অটোমেটিক চলে আসবে, সমস্যা নেই। এটা আপনি ওই যে এনআইডি নাই বলে আপনি বার্থ সার্টিফিকেট দিলেন। চলবে, যেকোনো একটা দিলে হবে। আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার অপশনাল ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট? যদি থাকে ধরেন আমার আছে এমআরপি আছে। ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি। আর এখানে আছে ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট ই পাসপোর্ট। ই পাসপোর্ট থাকে লিখবেন। আর এখানে লিখবেন ইয়েস আই হ্যাভ এ হ্যান্ড রিটেন পাসপোর্ট। হ্যান্ড রিটেন থাকলে এখানে ক্লিক করবেন। আর যদি না থাকে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো যেহেতু আপনার আছে আপনি এখানে এমআরপি দিয়ে দেন আরকি। ঠিক আছে? এমআরপিটা আছে দিলেন। আচ্ছা। সিলেক্ট রিইস্যু রিজন। রিইস্যু রিজন কি? আপনার এমআরপি আছে, আপনি কেন এটা চেঞ্জ করবেন? অনেকগুলো অপশন আছে। কনভার্সন ই-পাসপোর্ট, এক্সপায়ার্ড, লস্ট, ডাটা চেঞ্জ, আনইউজেবল, আদার। এরা যেকোনো একটা লিখলেই হয়। কিন্তু যেহেতু আপনার পাসপোর্ট আছে, আপনি ওটার থেকে না সরি আমি ভুল বলছি। এটা হচ্ছে আপনাকে এইবার কনভার্সন টু ই-পাসপোর্ট। আপনাকে ই-পাস এমআরপি ছিল, এখন আপনি ই-পাসপোর্ট করবেন। অথবা হাতে লেখা ছিল, আপনি এখন ইয়ে করবেন, ই-পাসপোর্ট করবেন। কনভার্সন আরকি। ই-পাসপোর্ট হয়ে যাবে আরকি আপনার সব। যেটাই করেন ই-পাসপোর্ট কনভার্ট করবেন। এটাতে সিলেক্ট করলাম। আর ওইখানে যে যদি ই-পাসপোর্ট থাকতো সেক্ষেত্রে আপনি রি-ইস্যু দিতে পারতেন। ঠিক আছে? এবার হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার। প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার ধরেন প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার উম এখানে দেখেন যে ডাটা কম কম্পারিজন এখানে অনেকগুলো আসছে। কারণ এই নাম্বারটা তো দিছি আমি একটা আনুমানিক নাম্বার। এইজন্যে এরা মানতেছে না আরকি। এটা দিয়ে দিছে আরকি। আর এইখানে দেখেন ডাটা নট ফাউন্ড ইন পিআরসি সিস্টেম। ওটা বলতেছে যে অটোমেটিক এটাই করছে। আমার এখানে একটা নাম্বার পাওয়া যেত এবং দেয়া দরকার ছিল। কিন্তু আমার ভ্যালিড নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নাই। এটা আনুমানিক দিছি আরকি। এজন্য নিচ্ছে না। দেখা যাক। আমি নেক্সট করে দেই। প্রিভিয়াস পাসপোর্ট নম্বর। এখানেও একটা পাসপোর্ট নাম্বার দরকার, হ্যাঁ? BD 0123 একটা আন্দাজে নাম আরকি। ফোন নাম্বার ডিজিটের ৭ টা, আমি ৭ টা নাম্বার দিয়ে দিলাম। ইস্যুইং ডেট ধরেন এখানে ২০২০ এ একটা পাসপোর্ট ইস্যু হয়েছে ধরেন ২০০০ এটা অবশ্যই আপনার কাছের ৫ বছর ইয়ে হবে তাহলে ২০২৫ দিতে হবে এখানে। ২০২৫ আচ্ছা 11/10 ঠিক আছে? ৫ বছর আগের এমআরপি গুলো ৫ বছরের ছিল আরকি।
ঠিক আছে? এইজন্য আমি ওই এটা দিলাম আরকি। এটা ফর্ম ফিল আপ করার সুবিধার্থে আমি এটা দিয়ে যাচ্ছি। কিন্তু এটা আসলে অ্যাকচুয়াল পাসপোর্ট নাম্বার বা না আরকি। এখন এই যে এখানে লাল দাগ আসতেছে তার কারণ হচ্ছে আমি এখানে আনুমানিক দিছি তো ওরা এই সিস্টেমে পাচ্ছে না খুঁজে। ঠিক আছে? ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ? আপনার কি অন্য দেশের পাসপোর্ট আছে কিনা? যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ফিজির অন্য কোনো পাসপোর্ট আছে কিনা? থাকলে লিখবেন ইয়েস। আর যদি না থাকে নো, নো সিলেক্ট করা আছে। আমি ধরেন নাই। আমি নেক্সট চলে গেলাম। ঠিক আছে? এখন হচ্ছে কি প্যারেন্টাল ইনফরমেশন আমার মা-বাবার তথ্য আরকি। যেমন মা-বাবার এখন আমার বাবার নাম। বাবার নাম হচ্ছে আবু তালেব। বাবার নাম আবু তালেব। সিলেক্ট পেশায় উনার কি পেশা ছিল? আপনি এখান থেকে যেটা হয় হলো আপনি যদি এইখানে অনেকগুলো পেশা আছে। যদি কোনটা ম্যাচিং না হয় আপনি আদার্স দিয়ে যাবেন। অথবা যদি বাবা মারা যায় সেক্ষেত্রে লেট লেখার সুযোগ নেই। শুধু আপনি আদার্স দিয়ে যাবেন। ঠিক আছে? এই আদার্স দিয়ে চলে গেলেন। আচ্ছা ন্যাশনালিটি বাংলাদেশী যদি হয় বাংলাদেশী লিখবেন। আপনার যদি বিদেশী হয় সমস্যা নাই সে দেশের নাম লিখবেন। আচ্ছা। এখানে সিলেক্ট এনআইডি অর বার্থ সার্টিফিকেট। এটা ওই 18 বছরের উপরে হলে এটা ম্যান্ডেটরি না আরকি। দরকার নেই। কিছু লিখলাম না। আর যদি 18 বছর নিজে হতো সেক্ষেত্রে বাবা-মার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি নাম্বার লেখা লাগতো। লিখলাম না। এটা হচ্ছে মায়ের ইনফরমেশন। মায়ের ইনফরমেশন এখানে একটা আননোন আছে। এটা একটা অন্য মা-বাবা আমাদের সবারই আছে। আমরা আননোন লিখব না। মায়ের নাম লিখলাম, ধরে লিখলাম NAA আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। সিলেক্ট প্রফেশন এখানে অনেকগুলো আছে। কারণ আপনি হাউসওয়াইফ দিয়ে দিলেন। আপনার যেটা পেশা সেটা লিখবেন। এটা আমি মানে এটা হচ্ছে এখন ন্যাশনালিটি বাংলাদেশী। যে দেশের নাগরিক সে দেশের এই যে বাংলাদেশী। ঠিক আছে? উনার এই যে এনআইডি, বার্থ সার্টিফিকেট এটা ম্যান্ডেটরি না। থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। আচ্ছা। এই লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন এটা সাধারণত এক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। অনেকের যেসব বাচ্চা যদি অন্য কেউ যদি না থাকে এখানে সেক্ষেত্রে তাদের অন্য কারো নাম এমন ব্যবহার করা যায়। যেহেতু আমাদের সবার আছে যতদূর জানি। প্রায়ই আছে। 99% লোকেরই গার্ডিয়ানস এইটা লাগে না আরকি। লাগলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়া যাবে। অথবা যদি হয় আপনি ফর্মটা আগে নো দিয়েই করে যাবেন। পরে যখন এনরোলমেন্ট হয় তখন এটা সংশোধন করতে পারবেন। ঠিক আছে? আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে নেক্সট এ চলে গেলাম। আচ্ছা। এবার হচ্ছে আ স্পাউস ইনফরমেশন। আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? আপনি যদি এখানে সিলেক্ট আছে সিঙ্গেল আছে, ম্যারিড, ডিভোর্স, উইডো ২ টা হয়। ধরেন আপনি ম্যারিড আছে, আপনি সাধারণ আমরা প্রায়ই ম্যারিড আমরা ১৮ যারা প্রবাসী থাকি। তো ম্যারিড এর ক্ষেত্রে ম্যারিড দেন। ম্যারিড দিলে আপনাকে এই যে স্পাউস নাম, ওয়াইফ এর নাম দিতে হবে। আর যদি সিঙ্গেল দেন তাহলে এইসব কিছু এই বক্সটা আসতো না আরকি। আমি দেখাই আপনাকে। সিঙ্গেল দিলে আর কিছু দরকার নেই। যেহেতু ম্যারিড দেখাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে নাম দিতে হবে। একটা নাম দিলাম তমালিকা। তমালিকা ওয়াইফের নাম দিলাম। ঠিক আছে? পেশা দিলাম হাউসওয়াইফ। অথবা যদি চাকরি দিতে হয় চাকরি দিবেন অথবা প্রাইভেট সার্ভিস দিতে পারেন, প্রাইভেট সার্ভিস দিতে পারেন। ঠিক আছে? প্রাইভেট সার্ভিস দিলেন। সিলেক্ট কান্ট্রি কোন দেশের আপনার ওয়াইফের বাড়ি কোথায়? এটা কি বাংলাদেশ? বিদেশে হলে বিদেশে লিখতে পারবেন। অস্ট্রেলিয়া, সিলেট অথবা নিউজিল্যান্ড, ফিজি যেকোনো দেশের হয়। আপনি বাংলাদেশের আপনি বাংলাদেশ লিখলেন। ঠিক আছে? এবার হচ্ছে ওয়াইফের যে ইয়েটা এনআইডি এটা অপশনাল। থাকলে দেবেন, না থাকলে দরকার নাই। ঠিক আছে? এবার নেক্সট চলে গেলেন। এবার হচ্ছে ইমার্জেন্সি কনট্যাক্ট। ইমার্জেন্সি কনট্যাক্ট আপনি আ আপনার পরিবর্তে ইমার্জেন্সি কনট্যাক্ট যে কাউকে দিতে পারেন। সাধারণত আমরা আপনার কাছের মানুষ দেই। যেমন হাসব্যান্ড, ওয়াইফ, বাবা-মা কাছের মানুষ দেই। যদি আপনার ফ্রেন্ড হয় আপনি ফ্রেন্ড দিতে পারেন। ধরেন ইমার্জেন্সি কনট্যাক্ট এ আপনি আমার স্পাউস দিলাম। ই স্পাউস। স্পাউস দিলে দেখেন এই যে ওই স্পাউস এর ইনফরমেশন পুরো চলে আসছে। তমালিকা।
এর অ্যাড্রেসটা আপনি দেবেন এখানে। ঠিক আছে? এই তমালিকার অ্যাড্রেস যদি দেন আপনি এখানে, এখানে বাংলাদেশ সিলেট ডিস্ট্রিক্ট উম ইনফরমেশন আচ্ছা। বা ইনি যদি অস্ট্রেলিয়া থাকে বা ফিজি, ধরেন ফিজি থাকে, তো ফিজির নাম দিয়ে দিলেন। যে আমরা যদি ফিজিতে করবো, যদি ইয়ে করি, এপ্লাই করি, এখানে ফিজি দিলেন। ফিজির একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। স্ট্রিট হচ্ছে এই যে ঢাকা রোড। ঠিক আছে? বিল্ডিং নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর থাকে দিতে পারবেন। সেখানে লিখলেন যে অ্যাড্রেস, এখানে ধরেন হাউস দেন। হাউস ৬ এখানে আপনি রোড দেন আপনি। রোড, ঢাকা রোড সিটি NAD নাদি। স্টেট হচ্ছে স্টেট তো নাদি। এখানে একটা কোড নম্বর একটা আপনার অ্যাড্রেস যেটা হয়, আমি তো এটা জানি না অ্যাড্রেস, আমি আন্দাজে একটা দিয়ে রাখছি আরকি। হ্যাঁ? সাধারণত পোস্ট কোড মানে কোড ৪ টে হয়, সেই হিসেবে দিলাম আরকি। ইমেইল অ্যাড্রেস। আপনার হচ্ছে যে ইমার্জেন্সি কনট্যাক্ট তার ইমেইল অ্যাড্রেস, স্পাউস। ইমেইল অ্যাড্রেস যদি থাকে দেন, আর না থাকে দরকার নেই। জরুরি না আরকি। তবে আপনার এই যে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার হচ্ছে যেহেতু ফিজিতে আছে, ফিজির নাম্বারে দেবেন। এন্ড ফিজি সিলেক্ট করলেন। ফিজির কোড চলে আসলো। তারপরে একটা নাম্বার দিলেন। হ্যাঁ? একটা দিয়ে দিলাম আরকি। ফিজিতে যে নাম্বার আছে ওই নাম্বারে কম বেশি দেওয়া যাবে না। যেটা জেনুইন নাম্বার দেবেন চলে আসবে, সমস্যা নেই। এখানে একটা এসএমএস এর একটা অপশন আছে। এইটা এই বিদেশে যারা আছে এটা প্রযোজ্য না। দরকার নেই। ঢাকাতে যারা হয় ওদের মোবাইলে মেসেজ যায় আরকি। তো ওটা এখানে নাইও। সেভ এন্ড কন্টিনিউ চলে গেলাম। আমার মনে বুঝতে পারছি যে এখানে আপনার যে ইমার্জেন্সি কনট্যাক্ট যেকোনো ব্যক্তি দিতে পারেন। ওয়াইফ না হলে এখানে ফ্রেন্ড দিতে পারতেন। ফ্রেন্ডের নাম লিখলে ওইভাবে ডিটেইলস দিয়ে দেবেন। যার নাম লিখবেন তার ডিটেইলস, তার মোবাইল নাম্বার এটা দেবেন, অ্যাড্রেস দেবেন। এটা খুব একটা সমস্যা হবে না আশা করি। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন হচ্ছে এখানে প্লিজ ফিল ইন অল রিকোয়ারমেন্ট ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইচ সেকশন। এখানে দেখবেন, এখানে আছে পাসপোর্টে আছে সাধারণত ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এখনো প্রযোজ্য আরকি, মানে প্রচলিত আছে। এখানে আপনি ৫ বছর চান না ১০ বছর? ধরেন ১০ বছর দিলাম। ১০ বছর দিলে যে আনুমানিক একটা $US সিলেক্ট করতেছে এখানে। এইটা হচ্ছে একটা ফর্ম ফিল আপের সময় আসে ৫ বছরের জন্য ১০০ আর ১০ বছরের জন্য ১২৫। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে রেট আরকি। $US হচ্ছে ইন্টারন্যাশনাল রেট, আমেরিকান ডলার। আর এখানে এই ডলারটা আপনি যে দেশে থাকবেন সেই দেশের কারেন্সি। যেমন অস্ট্রেলিয়া, ফিজি, নিউজিল্যান্ড বা যেকোনো দেশই হোক, এখানে আমরা ব্যবহার করি অস্ট্রেলিয়ান কারেন্সি। আমাদের যে রেট আছে প্রচলিত সেটা দিতে হবে আরকি। এটা যেখানে ফর্ম তোলার জন্য এখানে যেটাই আসুক এটা কোনো সমস্যা না। এটা আমরা পরে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আমরা চেঞ্জ করে দিতে পারবো। এরপর হচ্ছে আপনি সেভ কন্টিনিউ দিলেন। সেভ কন্টিনিউ দেওয়ার পরে ডেলিভারি অপশন। এখন যেহেতু আমরা এইভাবে অ্যাপয়েন্টমেন্ট আমরা দিচ্ছি, আমরা তো যখন যেটা আসবেন সেই ডেটেই আপনার ওই কার্যকর হবে আরকি। আর একবার যদি অ্যাপ্লিকেশন করেন এটা ৬ মাস ভ্যালিড থাকবে। সমস্যার কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে রেগুলার নেবেন না এক্সপ্রেস? হ্যাঁ, ২ টি অপশন আছে যেটা চায় আরকি। তো আমরা সাধারণত মিশনে, এই ক্যানবেরা মিশনে যারা আসে, এখানে ২ অপশন আছে। এটা অর্ডিনারিও আছে, আবার এক্সপ্রেসও আছে। বাট আমরা যখন ক্যাম্পে যাব, ফিজি, নিউজিল্যান্ড বা আপনার এখানে লোকাল কোনো অন্য কোনো সিটিতে যদি আমরা ক্যাম্পে যাই, কনসুলার ক্যাম্প, সেক্ষেত্রে সব হচ্ছে এক্সপ্রেস সার্ভিস। এক্সপ্রেস সার্ভিসে ক্লিক করতে হবে। এখানে একটা অ্যামাউন্ট আছে। এটা ব্যাপার না আরকি। এটা আমরা জাস্ট অটোমেটিক আসে। এটা আমরা পরে চেঞ্জ করে দেই আরকি। ওখানে আপনার পেশা দেওয়ার পরে ওখানে মানে এই যে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে এই অ্যামাউন্টটা কোনো ব্যাপার না। আপনি এবার নেক্সট চলে যান। সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ কন্টিনিউ করলে এখানে পুরো আপনার সব ইনফরমেশন চলে আসছে আরকি। এখানে আপনার এখনো কারেকশন করার সুযোগ আছে। প্রতিটা সেকশনে দেখেন এডিট দেয়া আছে। হ্যাঁ? এখানে নাম, বাবার নাম কোনটা যদি কারেকশন করতে চান, কোন ব্যাপার না। জাস্ট আপনি এডিটে ক্লিক করেন। ক্লিক করে আপনার ইনফরমেশন চেঞ্জ করে দেন। ঠিক আছে? এখানে আপনি নাম যদি ভুল হয় চেঞ্জ করবেন। যেটা আপনার ভুল হয় এটা কোনো ব্যাপার না। আপনি এরপর নেক্সট চেঞ্জ কারেকশন করে আবার চলে যান। এরপরে যদি দ্বিতীয় অ্যাড্রেসে ভুল থাকে, আপনি এখানে এডিটে যান। এডিটে গেলে আপনার সব চলে আসবে। আপনি অ্যাড্রেস ভুল থাকলে অ্যাড্রেসটা আবার করে দিলেন। ঠিক আছে? করা হয়ে গেলে আবার আপনি সেভ অ্যান্ড নেক্সট। হ্যাঁ? এইভাবে সবগুলো সেকশনই আছে। কোন সেকশনে যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি আমাদের যখন ক্যাম্পে আসেন, ক্যাম্পে আসার সময় আপনি যদি বলেন যে আপনার অ্যাড্রেস একটা টাইপিং বা কোনো কিছু ভুল হয়েছে, আমরা ওখানে সংশোধন করে দেব। কিন্তু ১ম এ আপনাকে এটা অনলাইনে সাবমিট করতেই হবে। এরপরে সব যদি ঠিক থাকে, সেখানে লেখা একটা ডিক্লারেশন আছে। আমি শপথ করে বলছি যে এখানে আছে। মানে সব ইনফরমেশন ঠিক আছে কিনা জাস্ট এটা। এখানে আপনি এটা ক্লিক দিয়ে দিলেন আরকি।
হ্যাঁ? মানে আপনার সব ঠিক আছে, আপনি অঙ্গীকারনামা দিলেন আরকি। এবার হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট। আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে কনফার্ম অ্যাপ্লিকেশন ডাটা সব ঠিক আছে কিনা দেখে নিয়েন। আপনি যখনই দেবেন একটু আস্তে, আস্তে দেখে নিয়েন, সমস্যা নেই। কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসলো। এই যে অ্যাপ্লিকেশন সামারি চলে আসছে আরকি। এখানে বলে রাখি আপনার এই ইয়েতে ফর্ম ফিল আপ করার সময় কোন টাকা পয়সা দেয়া লাগবে না। পেমেন্ট এখানে দেওয়ার কোনো অপশন নাই। আপনি সব ওই যে অফলাইন পেমেন্টের মতো আরকি চলে যাবে আরকি। পেমেন্টটা হচ্ছে আমাদের যেভাবে আমাদের ওয়েবসাইটে বা আমাদের নোটিশে দেয়া আছে ওইভাবে পেমেন্ট করে রিসিপ্টটা সাথে নিয়ে আসবেন। তখন আমরা পেমেন্টটা এখানে এড করে দেবো আরকি। এই ফর্মে পেমেন্ট করার কোনো অপশন নেই। আপনি জাস্ট ওই যে ওয়েটিং ফর পেমেন্ট এখানে আসলে ওয়েটিং করলেও আমরা বাংলাদেশের ক্ষেত্রে হয়। ওই যে আপনার ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তো ওই অপশনটা আছে। যেহেতু বিদেশে পেমেন্ট করার ওইভাবে কোনো অপশন নেই। পেমেন্টটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে পাঠাবেন। সেই নিয়মে আরকি। যে নিয়ম প্রচলিত নিয়ম আছে যে দেশের যেটা আরকি মানি অর্ডার, পোস্টাল অর্ডার। অস্ট্রেলিয়াতে মানি অর্ডার, পোস্টাল অর্ডার চলে। কিন্তু অন্য দেশে নিউজিল্যান্ড এবং আপনার ফিজিতে মানি অর্ডার, পোস্টাল অর্ডার চলে না আরকি। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক ট্রান্সফার করতে হবে বা ইএফটি করতে হবে। এজন্য অন্য প্রসেস ওটা আপনাদেরকে পরে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বা আমাদের নোটিশে আপনি দেখতে পারবেন। তো ফর্মটা মোটামুটি মানে ফিল আপ হয়ে গেল। ফিল আপ হলে একটা সামারি পেজ আসলো আরকি। এই যে আপনার মানিক মিয়া ডেট অফ বার্থ এটা সামারি পেজ। এতে আমার কোনো কাজে লাগবে না। কিন্তু আমার লাগবে হচ্ছে ডাউনলোডের ফর্মটা লাগবে, হ্যাঁ? ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে এখানে কি আছে ক্যান্সেলেশন অফ অনলাইন পে উইল লস্ট পেমেন্ট। না, পেমেন্ট তো দিচ্ছি না। সুতরাং ওটা আমার যাওয়ার দরকার নেই। সুতরাং শুধু জানাই যে এখানে লেখা আছে অফলাইন পেমেন্ট। এই পেমেন্টটা অফলাইন থাকলো আরকি। অটোমেটিক চলে গেছে আরকি। আমার আর ঝামেলার দরকার নেই। এখানে সব ঠিক, এখানে মোটামুটি দেখা যায় সব ঠিক আছে। আমরা পেমেন্টও অফলাইন, এই যে অফলাইন আছে এখানে, হ্যাঁ? এই যে অনলাইন হলে পেমেন্ট হলে যে এটা অপশন ছিল কিন্তু ওইটা অটোমেটিক চলে গেছে। বিদেশের ক্ষেত্রে ওইভাবে দেয়া যায় না। আমাদের ব্যাংকের নাম বা বিকাশ-টিকাশ নাই। এরপরে আমি চলে গেলাম হচ্ছে কন্টিনিউ। এটা হ্যাঁ, কন্টিনিউ তে ক্লিক করলাম। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখেন একটা এই যে চলে গেছে মাই অ্যাপ্লিকেশন এর যে এখানে ডিটেইলস বর্ণনা সব দেয়া আছে। ঠিক আছে? এই দেখেন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে সাবমিটেড দেখাচ্ছে আরকি। মানিক মিয়া। সাবমিটেড ডিটেইলস দিলে আপনি এখানে মানিক মিয়া ক্লিক করলেই আপনাকে একটা অপশন আসবে। ফর্মটা ডাউনলোড করার জন্য আরকি। আর আপনি একবার করা অ্যাপ্লিকেশন করলে এটা আপনার কোনো ভয়ের কারণ নেই। কারণ এটা ডিলিট হয় না। হ্যাঁ? এটা আপনার ইমেইলে সেভ থাকে। তো মানিক মিয়াতে আপনি এখানে সাবমিট হয়ে গেছে তো এখানে আপনি এটা ডিটেইলস এর জন্য মানিক মিয়া ক্লিক করলেন। আচ্ছা। এই দেখেন এখানে নিচে আসছে প্রিন্ট সামারি। এখানে ক্লিক করলে সামারি পেজ হবে। আমার এই সামারি পেজটা আমাদের যে ক্যাম্পে যে কাজ হয়, সামারি পেজের এইটা বারকোডটা আমাদের কোনোই কাজে লাগে না। সুতরাং এটা আমাদের দরকার নেই। আমরা চলে যাবো এখানে ডাউনলোড ফর্মটা। এটা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং। আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এতে সেভ হইছে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এখানে। এই যে এখানে ক্লিক করলে পাবেন দেখছেন? এই যে উপরে চলে গেছে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখানে বলছে ওপেন ফাইল। ওপেন ফাইল এই যে প্রিন্ট যে ফাইলটা চলে আসলো। পুরো ফাইলটা। ঠিক আছে? এই ফাইলটা আপনি প্রিন্ট করে ফেলবেন। এখানে দেখেন বারকোড আছে একটা। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বারকোড দেখবেন ঠিকমতো আসছে কিনা। এই যে এখানে বারকোডটা ঠিকমতো আছে। এখানে লেখা আছে এক্সপায়রেশন ডেট ১০/৬/২০২৫ আর ভার্সনটা হচ্ছে 0.92 এটা হচ্ছে 100% ওকে ফাইল নাম্বার। এই ফাইল নাম্বার যদি কোনো চেঞ্জ হয় আপনার এখানে বিভিন্ন আ কম্পিউটার বা সফটওয়্যারে একেক রকম সিস্টেম আরকি। আর এটা যে আপনাকে অনলাইনে এপ্লাই করতে হলে ওটা আগেই বলা দরকার ছিল। এটা আপনি আপনার মানে মোবাইলে যে মোবাইল হচ্ছে কি বলে? স্মার্টফোন। আপনার স্মার্টফোনে আপনি ব্যবহার করে করতে পারেন। অথবা কম্পিউটারে দুটোই করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি সাধারণত সবার তো কম্পিউটার থাকে না, সেক্ষেত্রে আপনি অনলাইনে ফর্মটা এভাবে ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করার পরে এইটা সেভ করবেন। কোন একটা ফাইল সেভ করে আপনি দোকান থেকে বা যেকোনো জায়গাতে প্রিন্ট করে নিয়ে আসবেন। আপনি যদি প্রিন্ট করে কোনো কারণে কোথাও না করতে পারেন, তাহলে ক্যাম্পে আমাদের যারা আছেন
আমাদের যারা কমিউনিটির লোকজন আছে ওদের সাথে যোগাযোগ করেন। ওরা আপনাদেরকে প্রিন্ট করার ব্যবস্থা করে দেবে আরকি। অবশ্যই ফর্মটা প্রিন্ট করে আনতে হবে। ফর্ম না হলে কিন্তু অনলাইনে করা যাবে না। এটা বাস মোটামুটি হলো হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করার যে নিয়ম এটা হচ্ছে এটা হলো। কিন্তু আপনাকে এর সাথে আমি যে কাগজপত্র আমি কিন্তু আমার মন গড়া মতো একটা নাম্বার দিছি। কিন্তু এর আগে আপনার কাগজপত্র লাগবে। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি, আপনার ওই যে ট্রাভেল ওয়ার্ক পারমিট যে আছে না, কার্ড আছে, ওটাও লাগবে। ওই কার্ড নাম্বার দিতে হয়। আর লাগবে হচ্ছে পেমেন্টের কপিটা লাগবে। পেমেন্টের কপিটা আপনি পরে দিতে পারবেন। এটা কোনো ইয়ে না। তো এই দুটো হচ্ছে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি আর হচ্ছে আপনার ভিসা কার্ড। এই ৩ টা জিনিস সাথে রাখতে হবে। তার ইনফরমেশন সবগুলো তো এখানেই আছে। আর ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো আপনি মনে রাখবেন। আবার যদি কোনো কারণে ই-পাসপোর্ট বা পাসওয়ার্ড ভুলে যান, সেটা তো নরমাল নিয়মে যেভাবে যে ভুলে যাওয়া পাসপোর্ট যে নিয়ম ওইভাবে একইভাবে করতে পারবেন। অস্ট্রেলিয়াতে যারা করবে এখানে, এরা তো আপনার ওই যে সবার তো আর সরাসরি সবাইকে আসতে হবে। আসার সময় ওই যে আমরা যে পাসপোর্ট হয়ে গেলে পাঠাবো, ওই পাঠানোর জন্য একটা ফেরত খাম, প্রিপেইড রিটার্ন ইনভেলপ বলে আরকি। ওটা নিয়ে আসবেন যারা অস্ট্রেলিয়া আছেন। যারা নিউজিল্যান্ড তাদের জন্য হচ্ছে ওই যে কুরিয়ার অ্যারেঞ্জ করতে হয়। সাধারণত নিউজিল্যান্ড থেকে ডিএইচএল ব্যবহার করে। ডিএইচএল, ফেডেক্স বা অন্য যেভাবে আর নিতে চান নিতে পারবেন সেটা অ্যারেঞ্জ করবেন। আর ফিজির থেকেও আপনার ওই একই নিয়ম। ফিজির থেকে হচ্ছে আপনার ওই কুরিয়ার অ্যারেঞ্জ করতে হবে। কুরিয়ার কোম্পানি নিয়ে যাবে। আর ফিজির থেকে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে পেমেন্টের সমস্যা হয়। সেটা পেমেন্ট আপনার সরাসরি ব্যাংকে গেলে আপনার কাছে টাকা নেবে না। সেক্ষেত্রে আগেই আমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে mrp.canberra@mofa.gov.bd। এখানে আপনি ইমেল করবেন আপনার পাসপোর্টের কপি এবং হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের কপি। এই দুটো দিয়ে আপনি একটা টিটি কালেকশন করবেন। আপনার এখানে পাঠালে আমরা একটা চিঠি দিয়ে দেবো। এই চিঠি ব্যাংকে দেখাইলে আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। অনেক ক্ষেত্রে একজনের ক্ষেত্রে দেখা গেলো একটু কস্টলি হয়, একটু খরচ সাপেক্ষ হয়। সেক্ষেত্রে আপনারা যদি দলগতভাবে করতে চান, আপনারা তাও করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের ওই টিটি সংগ্রহ করতে হবে। একই চিঠিতে আপনারা যে কজন দিতে চান ৪-৫ জন দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই হলো মোটামুটি। আপনারা সবাই ভালো থাকেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে বলে দেবো। ধন্যবাদ। ভালো থাকেন সবাই।